মধ্যরাতে প্রধান সমন্বয়কদের গ্রেপ্তার করা হয়েছে। এইদিকে সকালেই জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বাংলাদেশে এই সন্ত্রাসীরা, এই দেশ বিরোধীরা, এই যে বাজারা আছে, এই গুন্ডা পান্ডারা, এই রাজাকার বাহিনীরা, তারা শুধুমাত্র আপনার কারি টাকা উপার্জন করতে চাইছে। তারা সরকারের যে ক্ষমতাটা সেটা তারা বাংলাদেশের সাধারণ জনগণ, আপনার আমার বা আমাদের সবার উপরে আপনার দেখাইতে চাইছে। বর্তমান এই হচ্ছে আপনার এই বৈষম্য বিরোধী নেতাকর্মীদের অবস্থা। প্রফেসর ইউনূসের ইউটার্নে এনসিপি কি অনেকটা এতিম হয়ে গেল, এমন আলোচনা চতুর্দিকে চলছে। গতকালকে তারা ঐক্যমত্য কমিশনের বৈঠকে আসেনি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের টেলিফোন করাতে তারা যোগ দিয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে এনসিপির সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, চাঁদাবাজির অভিযোগে মধ্যরাতে প্রধান সমন্বয়কদের গ্রেপ্তার করা হয়েছে। এইদিকে সেনাপ্রধান কঠিনভাবে রেগে গেছেন সমন্বয়কদের উপর, তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছেন। ইতিমধ্যেই সকালেই জরুরি ঘোষণা দিয়ে দিয়েছেন সেনাপ্রধান। প্রিয় দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়কদের কেন গ্রেফতার করা হলো, কি এত বড় অপরাধ ছিল তাদের। দর্শক, বেশি কথা না বলে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বর্তমান এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমন্বয়কদের অবস্থা, মানে কি পরিমাণ আপনার লুটপাট আর ভাঙচুর, মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার। বর্তমান এই মিরপুরের যেই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেই অফিস এনসিপির, সেই অফিসের ছাদের উপরে কিংবা সেই অফিসের ভিতরে কি পরিমাণ মব জাস্টিস, দখলবাজিতা, চাঁদাবাজি, মানুষকে বাসায় থেকে কলার চেপে আপনার এনে হুমকি ধমকি মারধর আর না জানি কত কিছু। সব কিছু কি আপনার ক্যামেরার সামনে আসে? কেবল তোমার তো একজন আসে, আশেপাশে না জানি আরো শত শত মানুষ এই এনসিপি নেতাকর্মীদের এই চাঁদাবাজি মারধরের শিকার, না জানি আর কত শত মানুষ। এখন কথা হচ্ছে এই এনসিপি যে আপনার ভুট্টো সাহেব নাহিদ ইসলাম, উনি বলতেছে যে আমরা ওনাকে চিনি না, মানে যে বা যারা নাকি এগুলা ঘটাইতেছে ওনাদেরকে নাকি উনি চিনে না। আর উল্টো দিকে এদের স্বৈরা শাসক বা এদের স্বৈরাচারীটা আসলে কোন স্টেজে কিংবা কতটা বিপজ্জনক, কতটা ভয়ঙ্কর হয়ে যে আপনার আস্তে আস্তে তারা মানে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, আপনি কল্পনার বাইরে, আপনার আমার চিন্তাধারার বাইরে। এই ভিডিওটা দেখেন, আরো বুঝে যাবেন। আমরা মেন্টালি ওই স্টেটে নাই ভাই, আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে। বাচ্চাগুলো এখনো ট্রমাটাইজ ঘুমাইতে পারে না। ওই দিনের রেকর্ডটা শুনে বিশ্বাস করছে না তো, ওরা এই জাস্ট জানবে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির। আপনারা তো দুজনের নাম দিচ্ছেন না, অসংখ্য, কয়টার নাম বলবো? কি দেখলেন? বলছি না যে সমাজে এরা কতটা বিপজ্জনক আর কতটা ভয়ঙ্কর হইয়া উঠছে, আপনি কল্পনা করতে পারবেন না। মানে এরা আসলে কত বড় কাপুরুষের গড়ে কাপুরুষ, আমি এইভাবে বলবো। ওদের 14 গোষ্ঠী কাপুরুষ হলে আপনার বাসায় ঢুকে আপনার মা বোনদের উপরে আক্রমণ করে, বাসা বাড়িগুলো ভাঙচুর করে। আপনারা এই ছবিটা দেখেন, একটা ছোট্ট বাচ্চা, ছেলে নামে, যাই হোক সেটা আসলে বড় কথা না, তবে যাই হোক বাসা বাড়িতে ভাই ছোটখাটো বাচ্চা কাচ্চা থাকবে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে তারা এগুলো মনে করেন পরোয়া করে না। তাদের কি করতে হবে? তারা যেটা ডিমান্ড করবে সেই ডিমান্ড আপনাকে পূরণ করতে হবে। আর আপনি যদি তাদের ডিমান্ড পূরণ না করেন তাহলে আপনাকে হুমকি ধমকি, ইভেন আপনার কলার বা গলা চেপে হলেও ধরে মিরপুরের অফিসে আপনাকে নিয়ে যাবে, ছাদের উপরে উঠাবে। ঠিক এভাবেই আপনি দেখেন, ওনার গালটা দেখেন, ঠিক এভাবেই আপনাকে লাত্তি, উষ্টা, ঘুষি, কিল, আরো না জানি কত ভয়ঙ্কর আপনার কি বলে মানে হিংস্র হায়নার মতো আপনার উপরে তারা মনে করেন চেপে পড়বে। বুঝতে পারছেন? বর্তমান এই হচ্ছে আপনার এই বৈষম্য বিরোধী নেতাকর্মীদের অবস্থা। আর উল্টো দিকে এই ভুট্টো সাহেব জানেন কি বলে, যে আমি ওনাদেরকে নাকি চিনি না। আপনার বাংলাদেশের গণমাধ্যমকে জানাইছে যে যখন নাকি সাক্ষাৎকারে যায় তিনি ক্যামেরার সামনে আসতে চানই না। তিনি কেন আসতে চান না? যদি তিনি ওনাকে নাই চিনে। তিনি কি বলে যে, আচ্ছা শুনুন, আপনারা শুনুন। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি। আচ্ছা শুনলেন, দেখলেনও, মানে উনি বলছে যে কি উনি নাকি বিচারের দাবি জানাচ্ছে, ওনাদেরকে নাকি আইনের আওতায় আনা হোক। তারপর কি হলো যে ওনাদেরকে উনি চিনে না। এখন উনি আরো একটা মনে করেন অজুহাত দিতেই পারে যে আমার সাথে তো কত মানুষই ছবি তোলে। আচ্ছা ভাই, যখন নাকি 5ই আগস্ট ঘটে তখন হাজার হাজার মানুষ আপনাদের সাথে কি বলে সেলফি টেলফি নিছে, তো কয়জন যে চাঁদাবাজি করছে যারা নাকি আপনাদের মানে কি বলে যে ডাইন হাত আর হচ্ছে বাঁ হাত, তাই না? যারা নাকি আপনাদের খুবই ক্লোজ, একসাথে বসে বিড়ি সিগারেট, পান সিগারেট খান, চা পানি খান, নাকি ড্রিঙ্কস টিঙ্কস করেন, তারাই তো, নাকি অন্য কেউ? আরে ভাই, এরা কত বড় স্বৈরাচার ভাবা যায়? এখন নাহিদ যে বললো যে উনি নাকি ওনাদেরকে চিনে না, তাহলে আসুন
যারা নাকি এই ঘটনা ঘটাইছে তাদের বক্তব্য আমরা একটা শুনে আসি, তারা কি বলতেছে। আওয়ামী লীগের কিছু তার সাথে মানে যোগাযোগের তথ্য প্রচারের পাওয়া গেছে, ওটা নিয়ে একজন হচ্ছে আমাদের একজন শালী, সে হচ্ছে তাকে একটা আঘাত করে বসে পিঠে। নাহিদ বলেন বা অন্য যারা আছেন, আমরা কিন্তু সবাই একই সেশনের। আমি 2016-17 সেশনের, ওরা হচ্ছে 2016। সেখানে বন্ধুর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বাড়তি ফায়দা নেওয়া, এটা আসলে কোনোভাবে আমাদের মোটিভের সাথে যায় না। শুনলেন, দেখলেনও, মানে ক্যাম্পাসের ভাই ব্রাদার আর খুবই ক্লোজ। আর ওদিকে নাহিদ কি বলতেছে যে উনি নাকি চিনে না। আর যারা নাকি এই ধরনের ঘটনাগুলা ঘটাইছে ওনারা কি বলতেছে, যখন নাকি আপনার দেখলো যে বাংলাদেশের গণমাধ্যমগুলা এগুলা টের পায়ে গেছে কিংবা রিপোর্ট করতেছে বা তাদের একটা ইন্টারভিউ নিবে এই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটা কতটুকু সত্য, আর এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই ব্যক্তিকে কি করে ডিরেক্ট আওয়ামী লীগের কর্মী বানাই দেয়। ডিরেক্ট আওয়ামী লীগের কর্মী বানাই দেয়। কেন ভাই, কেন? মানে যখন নাকি উনি চাঁদা দেয় নাই, উনি করে নাই, সেই পর্যন্ত ঠিক ছিল। আর যখন নাকি আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা আপনার প্রকাশ করতে শুরু করছে অন্যায়ের প্রতিবাদ, দেশবাসীকে জানান দিচ্ছে বা জানাইতেছে, ঠিক তখন এসে বলে যে উনি আওয়ামী লীগের দোষর ছিল। এর জন্যই ওনাকে ঘরে থেকে তুলে নিয়ে আমাদের মিরপুরে ছাদের উপরে যে অফিস আছে সেই অফিসের উপরে নিয়ে ওনাকে চর থাপ্পড় লাত্তি উষ্টাগুচি আমরা দিছি। আচ্ছা, এটা কি মানবতা লঙ্ঘন করে নাই এই এনসিপি? আচ্ছা, ধরে নিলাম যে উনি আওয়ামী লীগ করে, দ্যাট মিনস উনি যদি আওয়ামী লীগ করে তাহলে ওনাকে ধরে নিয়ে আপনি মারতে পারবেন, কাটতে পারবেন, আপনারা জবাই দিতে পারবেন। মানে আইন কানুন পুলিশ প্রশাসন কিছুই নাই, যদি একটা মাত্র দল করে সেটি হচ্ছে আওয়ামী লীগ। তাই তো বর্তমান এই এনসিপি কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এটাই তো বলবে। আর উল্টো দিকে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে কি জানান দিচ্ছে যে বাংলাদেশে আর কোনো মব ভাইলেন্স করার কোনো সুযোগ নাই। তবে সেনাবাহিনী, এটা ভালো খবর যে সেনাবাহিনী অ্যাকশন নিচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। এটা শতভাগ সত্য এবং এটা বাস্তব কথা। কারণ সেনাবাহিনী আমাদেরকে আপনার ওয়াদা করছে যে বাংলাদেশে আর কোনো মব ভাইলেন্স, দখলবাজি, তার চাঁদাবাজি কিংবা আপনি মারধর করবেন তারপরে চাঁদা আদায় করবেন, এটার কোনো সুযোগ বাংলাদেশে নাই। সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে আমরা আইনের আওতায় আনবো। তো বর্তমান আপনার এই নাহিদ ইসলাম বা নাহিদ ইসলামের যারা নাকি সাঙ্গপাঙ্গ আছে, এদের এগেনস্টে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীও কঠোর অবস্থান নিচ্ছে। তবে এটার চরমভাবে খতিয়ে দেখতে হবে, কোনো বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না এই ঘটনাকে কেন্দ্র করে। এদের মতো দূষরদের, এদের মতো রক্তচোষা মানুষদেরকে কখনোই না, যারা নাকি বাসা বাড়িতে ঢুকে এখানে ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে সেখানে তারা আক্রমণ করে। এরা কত বড় হিংস্র প্রাণী হলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে, এটা আসলে আমার বা আপনাদের সবার আসলে জানতে কারো বাকি নাই। সর্বশেষ আমার একটা কথা, আওয়ামী লীগ নাকি 17 বছরে আয়নাগর বানাইছে, আর এটাকে কেন্দ্র করে বাংলাদেশে চরমভাবে হয়েছে। ভাই, আয়নাগরের তীব্র নিন্দা প্রতিবাদ আমিও জানাচ্ছি, কারণ এটা মানবাধিকার লঙ্ঘন, এটা কখনোই কাম্য নয়, সে যে সরকারই হোক না কেন। এটা শেখ হাসিনার সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল। তবে এখানে একটা লজিক আছে। লজিকটা কি জানেন? শেখ হাসিনা যদি 17 বছরে এই ধরনের আয়নাগর বানাইতে পারে, আর বর্তমান 1 বছরও হয় নাই, আপনার 1 বছর ছুঁই ছুঁই, এর ভিতরেই মিরপুরের মতো একটা এলাকার ভিতরে আপনার এই এনসিপির যে অফিস, সেই অফিসের আপনার পুরাটাই আয়নাগর তারা একটু একটু করে বানাচ্ছে। দেখেন না, ঘর থেকে টেনে নিয়ে আপনার চর থাপ্পড় দিচ্ছে যদি চাঁদা না দেন, তাহলে এটা কি আয়নাগর? আপনি বলবেন না? বলবেন কিনা? বলবেন কিনা বলেন? আর কোনো ভাষা নাই। সত্যি কথা বলতে কি, জোর যার মূল্যক তার। কেমন বাংলাদেশে এই সন্ত্রাসীরা, এই দেশ বিরোধীতারা, এই যে বাজারা আছে, এই গুন্ডা পান্ডারা, এই রাজাকার বাহিনীরা, তারা শুধুমাত্র আপনার কারি টাকা উপার্জন করতে চাইছে। তারা সরকারের যে ক্ষমতাটা সেটা তারা বাংলাদেশের সাধারণ জনগণ, আপনার আমার বা আমাদের সবার উপরে আপনার দেখাইতে চাইছে। এটাই হচ্ছে আন্দোলনের পিছনে সবচেয়ে বড় রিজন, এছাড়া আর কোনো। প্রফেসর ইউনূসের ইউটার্ন, অনেকে বলছেন যে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকটা প্রফেসর ইউনূসের এক ধরনের ইউটার্ন। তিনি এনসিপি এবং জামাত থেকে কিছুটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন। বিশেষ করে এনসিপি থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়াটা এনসিপির জন্য বড় দুঃসংবাদ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সাংবাদিক মাসুদ কামালও তেমনটাই ভাবছেন। তিনি বলেছেন যে ইউনূস তারেক মিটিংয়ের পরে এনসিপি এতিম হয়ে গেছে। তিনি আসলে কি বলতে চাচ্ছেন সেটাকে নিয়েই গণমাধ্যমও খবর করেছে। তিনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে ইউনূস সাহেব যখন প্রথম পলিটিক্যাল পার্টি থেকে ব্যাক করেছিলেন, বর্তমানেও তিনি ওই পার্টি থেকে অলরেডি ব্যাক করেছেন। অর্থাৎ 2007-এ প্রফেসর ইউনূস যখন প্রথম রাজনৈতিক দল নাগরিক শক্তি তৈরি করার চেষ্টা করেছিলেন, সেটা ব্যর্থ হয়ে তিনি যেমন ব্যাক করেছিলেন, তেমনি এনসিপির পেছনে সময় দিয়ে দিয়ে এখন যখন মনে হচ্ছে যে এনসিপির পেছনে পড়ে থাকলে আদতে হবে না, কাজের কাজ কিছু হবে না, তাই তিনি সেখান থেকেও ব্যাক করলেন, এমনটা মাসুদ কামালের মন্তব্য। তিনি বলেছেন, আমার কাছে দুঃখ লাগে এই মিটিংয়ের মাধ্যমে এনসিপি এতিম হয়ে গেল। এনসিপি তো নিজের কথা কয়।
গায়ের জোরে কথা বলতো। এনসিপি নেতাদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ, ব্যক্তিগত জীবনযাপন সব মিলে কিন্তু মানুষ তাদের পছন্দ করেনি। শেষ পর্যন্ত ইলেকশন যদি হয়, আলটিমেটলি কি হবে জানি না। যদি ওরা একা একা ইলেকশন করে, আলটিমেটলি যদি করতে পারে আর কি, নির্বাচনে যাওয়ার জন্য এনসিপি এখনও নিবন্ধন নেয়নি। যদি করতে পারে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, নিবন্ধন যে কোনো সময় চাইলেই হয়তো পাওয়া যাবে। তারা কি শর্ত পূরণ করছে? তবুও পেয়ে যাবে আশা করি, এমনটাই তার মন্তব্য। আবেদন করলেই পেয়ে যাবে, শর্ত পূরণ করা লাগবে না, অ্যাপ্লাই করলেই তারা নিবন্ধন পেয়ে যাবে। ইউনূস সাহেব আছেন না? আছেন তো, সমস্যাটাকে ভোটের মাঠে জামানত রক্ষাই হবে এনসিপির সব থেকে বড় সাফল্য উল্লেখ করেছেন তিনি। বলেছেন ইলেকশন করতে তারা নামবে হয়তোবা, যদি একটা আসনে ওনাদের জামানত রক্ষা হয়, যদি একটা আসনেও তাদের জামানত রক্ষা হয়, এটাই হবে তাদের সব থেকে বড় সাফল্য। তার মানে এনসিপি যখন একা হয়ে পড়ল, সরকার যখন তার উপর থেকে ছায়াটা সরিয়ে নিচ্ছে বলে মনে হচ্ছে, সরকার নির্বাচনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, সংস্কার বিচার ওই দিকে যে মনোযোগটা, ফোকাসটা ছিল, সেই ফোকাসটা নির্বাচনের দিকে কনভার্ট হচ্ছে, সেই রকম মুহূর্তে এনসিপি যদি এতিম হয়ে যায়, এনসিপি যদি একা হয়ে পড়ে, তাহলে নির্বাচনের মাঠে যদি একা একা তারা নির্বাচন করে, অনেকে বলেন প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে এনসিপির সঙ্গে বিএনপির জোট বাঁধার ব্যাপারেও আলোচনা হতে পারে, এবং সেখানে এনসিপিকে বিএনপি যেন কিছু সিট ছেড়ে দেয়, সেই আলোচনাও হয়েছে, হয়তো এমন আলোচনাও করেন। যদি বিএনপি সেটা না করে, এনসিপি যদি একা একা নির্বাচন করে, এনসিপির জোট যদি শেষ পর্যন্ত জামাতের সঙ্গেও না হয়, তাহলে তারা যেগুলো আসনে নির্বাচন করবে, একটি আসনেও তারা জামানত ফিরে পাবে না, এমনটাই মন্তব্য মাসুদ কামালের। মাসুদ কামালের এই মন্তব্য যখন তিনি করছেন, তখন আমরা এনসিপিকে নানা রকমের বিতর্কিত অবস্থায় দেখছি। এনসিপি নেতা সরোয়ার তুষারকে নিয়ে যাচ্ছে তাই অবস্থা শুরু হয়েছে। তার দলেরই নারী নেত্রীকে কুপ্রস্তাব দেয়া, তারপরে তাকে দলীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়া, শোকজ করা। সেই শোকজের পরে এখন নতুন করে কথা উঠেছে সরোয়ার তুষারের এর আগের ব্যাকগ্রাউন্ডও ভালো না, নারী ব্যাপারে তার ইতিহাস খুব একটা ভালো সাক্ষ্য দেয় না, সেই কারণে সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কারের প্রসঙ্গ আসছে। কিন্তু সরোয়ার তুষার যখন প্রথম সারির নেতা, যুগ্ম আহ্বায়ক, বলা যায় যে 4-5 জন প্রধান নেতার মধ্যে একজন সরোয়ার তুষারকে বানিয়ে ফেলেছে এনসিপি, এবং কোনো কোনো ক্ষেত্রে সরোয়ার তুষার এনসিপির মুখপাত্র হিসেবেও কাজ করছিলেন। সেই রকম নেতাকে তারা সরিয়ে দিতে পারবে কিনা, সরিয়ে দিলে কি অবস্থা হবে, নতুন করে কোন বিপদের মধ্যে পড়বে, এরকম আলোচনা যখন চলছে, তখন মাসুদ কামালের এই মন্তব্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি শেষ পর্যন্ত সেটাই হয়, এনসিপি নির্বাচনের রেসে গিয়ে যদি জামানত হারিয়ে ফেলে প্রত্যেকটা আসনে, যেমন ঢাকাতে নির্বাচন করতে চান এনসিপির আহ্বায়ক নাহিদ হোসেন, ঢাকাতে যে আসনে নির্বাচন তিনি করতে চান, সেই আসনে তাকে লড়তে হবে বিএনপি নেতা মির্জা আব্বাসের সঙ্গে। মির্জা আব্বাসের সঙ্গে লড়ে নাহিদ ইসলাম কি জামানত ফিরে পাবেন? এই প্রশ্নটা তো আসতেই পারে, কারণ মির্জা আব্বাস ঢাকার বিএনপিরই শুধু না, বিএনপির ডাকসাইটে নেতা, এবং ঢাকায় যে আওয়ামী লীগ বিএনপি মিলিয়ে যে 2-4 জনের দাপট পুরো ঢাকাতে, তার মধ্যে অন্যতম কিন্তু, যদি বিএনপি আওয়ামী লীগ সব মিলিয়ে 3 জন কিংবা 4 জনের নাম বলা হয় যে ঢাকাতে দাপট রয়েছে, 2 জনের নামও যদি বলা হয়, তাও হয়তো মির্জা আব্বাসের নাম আসবে। বিএনপির 2 জন ঢাকার প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত মির্জা আব্বাস, আর একজন সাদিক হোসেন খোকা, যিনি মারা গেছেন, তার ছেলে ইশরাক হোসেন। বিএনপি মানে ঢাকার দখলটা এই দুজনের উপরেই মূলত নির্ভর করে। সেরকম একটা নেতার বিরুদ্ধে এনসিপির আহ্বায়ক যদি নির্বাচন করেন, তাহলে কি অবস্থা হবে যদি বিএনপি ছাড় না দেয়? আর বিএনপি ছাড় দিলেও মির্জা আব্বাসকে বাদ দিয়ে কি নাহিদ ইসলামকে সেই আসন ছেড়ে দেবে? সুতরাং কোনো হিসাব নিকাশই আদতে মিলছে না। এরকম অনেক হিসাব নিকাশ রয়েছে। এনসিপি নেতারা যেখানে যেখানে নির্বাচন করতে চান, প্রায় বেশিরভাগ জায়গাতেই বিএনপির ডাকসাইটে নেতারা রয়েছে। বিএনপির আলোচনা এই কারণেই শুধুমাত্র হচ্ছে যে এখন তো আওয়ামী লীগ নির্বাসিত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বলেই শোনা যাচ্ছে, যদিও নির্বাচনের আগে আগে এই দৃশ্যপট পরিবর্তন হয়েও যেতে পারে আন্তর্জাতিক চাপের কারণে, সেটা পরের কথা। পরিবর্তন হলে আরও ভিন্ন অবস্থা তৈরি হবে, কিন্তু বর্তমান অবস্থাতেই বিএনপির সঙ্গে পাল্লা দিয়েই যদি তারা নির্বাচন করে, তাহলেও জামানত ফিরে পাওয়াটা খুব কঠিন হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। যখন তখন মাসুদ কামাল সরাসরি বলে ফেললেন যে এনসিপি প্রফেসর ইউনূসের এক ধরনের ইউটার্নে এতিম হয়ে গেল। দর্শক, আপনারও কি তাই মনে হয়? এনসিপি কি সত্যি এতিম হয়ে গেল, নাকি তারা আবার পূর্ণোদ্যমে ফিরে আসবে আগের? সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না। এর মধ্যে সমন্বয়কদের কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, তারা কত বড় অপরাধের সঙ্গে জড়িত ছিল। প্রিয় দর্শক শ্রোতা, স্পষ্ট ভিডিওতে আপনারা শুনতে পারেন। যাই হোক, আমি এ সম্পর্কে আর নতুন করে কিছু বলতে চাই না, শুধু এটাই বলবো, দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।